সরকারি হরগঙ্গা কলেজের মাননীয় অধ্যক্ষ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় নবীন এবং প্রবীণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে আমি আগেও দুবার এসেছি, তবে এত বড় জনসভায় নয়। এই ধরনের নবীন বরণ অথবা ব্যাপক বিদায় সংবর্ধনার বড় অনুষ্ঠানে আসতে আমি অভ্যস্ত নই। আমার কাজ হচ্ছে ছোট ছোট সভায় বক্তৃতা করা। বড় সভায় বক্তৃতা করলে সমস্যা হয়, অনেক মুখস্থ কথা বলতে হয়। তা আমি মুখস্থ কথা না বলে বরঞ্চ বলি এইবারের আগমনটা একটু নতুন, শুধু নবীন বরণ বলেই নয়। আপনারা জানেন দেশে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা এখন প্রবেশ করেছি। আমার প্রিয় ছাত্র বন্ধুরা অনেকে বলছেন আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। যে কোনো কথা বলার সময় আমাদের দুবার ভাবতে হয় আসলে কি ঘটেছে। আমরা কি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি না হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, সেটা আপনারা বিবেচনা করতে পারেন। 1971 সনে যে আশা এবং আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমরা প্রাণ দিয়েছিলাম, আমাদের দেশের মানুষ প্রাণ দিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা কি ছিল সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা ছোটবেলায় বইতে পড়তাম অনেক অনেক দিন আগের কথা, তখন আরবের লোকেরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছিল। তা আমরা অনেক অনেক দিন আগের কথা, স্বাধীনতা সংগ্রামে কেন আমরা প্রাণ দিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। 1971 সনের 10ই এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপর অন্ধকার রাত্রে আক্রমণ করার 15 দিন পর বাংলাদেশের তৎকালীন নেতাদের হুঁশ হয়েছিল স্বাধীনতার ঘোষণা প্রকাশ করতে ভারত সীমান্তের কাছে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যের নাথতলা গ্রাম থেকে। সেই গ্রাম এখনো আছে। সেই ঘোষণার মধ্যে মর্মবাণী ছিল বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। শব্দটা তারা তৈরি করেছিলেন সাম্যের জন্য, আমরা নতুন রাষ্ট্র তৈরি করছি, কারণ পাকিস্তান রাষ্ট্রে আমরা সাম্যের দেখা পাইনি। এখন 53 বছর পর আমাদের ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষা দিয়েছেন যে সাম্য শব্দের অর্থ হচ্ছে বৈষম্যের বিরোধিতা করা। এই জন্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আর কিসের জন্য আন্দোলন করেছিলাম? আমাদের 3টা ধ্রুব নক্ষত্র ছিল 1971 সনের মুক্তি সংগ্রামে। দ্বিতীয়টার নাম ছিল মানবিক মর্যাদা। মানবিক মর্যাদার মানে হচ্ছে মানুষ মানুষকে পাশবিক অত্যাচার করতে পারবে না, সে কি আয়নাঘরে কিংবা অন্য কোনো বন্দিশালায়। মানুষকে বিনা বিচারে বন্দুকযুদ্ধের নামে, ক্রস ফায়ারের নামে হত্যা করা যাবে না। মানুষের গায়ে মানুষ লাথি মারবে না। সেই প্রতিশ্রুতির কথা বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের শাসকরা ভুলে গিয়েছিলেন। সেই জন্য আমরা মানবিক মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীরা আবার জীবন দিলেন। তৃতীয় লক্ষ্য ছিল, আমরা বলেছিলাম সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে রাষ্ট্র অস্তিত্বশীল থাকে না। অনেকে বলেন ব্যর্থ রাষ্ট্র। ব্যর্থ রাষ্ট্র নয়, সেই রাষ্ট্র অস্তিত্বহীন হয়ে যায়। রাষ্ট্র নিজেকে নিজে বিলুপ্ত করে যখন রাষ্ট্রে কোনো ন্যায় বিচার থাকে না। 1971 মুক্তিযুদ্ধে যে 3টা ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা, সেটা থেকে আমরা যেহেতু সরে গিয়েছিলাম, আমাদের এই যুগের তরুণ ছাত্রছাত্রীরা প্রাণ দিয়ে, দেশের জনগণ তাদেরকে সর্বাত্মক সমর্থন করে প্রমাণ করেছে যে আমাদের রাষ্ট্র আমাদের হাত থেকে হারিয়ে যেতে পারে না। তাহলে এই যে নতুন রাষ্ট্র গঠনের সংগ্রাম, নতুন স্বাধীনতা বলার চেয়ে আমাদের বলা উচিত আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা আমরা ফিরিয়ে আনার সংগ্রামে আবার প্রাণ দিয়েছি। দরকার হয় আমরা আরো প্রাণ দেব, কিন্তু আমরা স্বাধীনতা হারাতে দেব না। তাহলে স্বাধীনতার দরকারটা কি? আমি এখানে সমবেত হয়েছি, এখন আমার বয়স হচ্ছে, আমার শিক্ষক বন্ধুরা আমরা মনে করি যে আমাদের রেগুলার আমাদের বয়স হচ্ছে, আমরা ক্রমশ বুড়ো হতে থাকি। কিন্তু প্রত্যেক বছর যে নতুন ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে ভর্তি হন তারা সবসময় একই বয়সের থাকে। আমি ক্রমশ প্রত্যেক বছর 1 বছর করে বড় হই, কিন্তু ছাত্রছাত্রী যাদের দেখি তারা সবাই একই বয়সের, কারণ এত দ্রুত আমাদের পরিবর্তন হয় না। তবে সরকারি কলেজ দিয়ে একটা সমস্যা আছে। আপনারা এক কলেজ থেকে আরেক কলেজে চলে যান,
সেই জন্য আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কলেজ জিনিসটা কি। এইখানে এসে কয়েকটা ভাবনা আমার আসলো। এখানে লক্ষ্য করলাম ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। তা আমি আর পাশে অধ্যক্ষ মহোদয়কে জিজ্ঞাসা করলাম, আপনার কলেজে ছাত্রীর সংখ্যা বেশি কেন? বলে হ্যাঁ, এখানে মুন্সিগঞ্জের ছেলেরা একটা পড়াশোনা কম করে এবং তারা বিদেশে চলে যায়। তা আমি বললাম যে এটা তো প্রায় মহিলা কলেজে পরিণত হলে ভালো। আজকাল আমরা অনেক নতুন কথা বলি, নতুন কথার মধ্যে একটা যে দেখতাম আমাদের মধ্যে ভাষা হচ্ছে জীবন্ত ভাষার লক্ষণ, সে বদলাবে। আজকাল লক্ষ্য করেছেন আমরা ছাত্র ছাত্রী আর বলি না, বলি শিক্ষার্থী। বলে কি এটা লিঙ্গ নিরপেক্ষ শব্দ। হ্যাঁ, এটা নতুন একটা শব্দ আমরা পেলাম বটে, কিন্তু বাংলা ভাষার যে সৌকর্য, যে সৌন্দর্য, সেটা রইল কিনা এটা আমি ভেবে দেখতে অনুরোধ করি। ছাতার নিচে আসো, ছায়া পাইবে, ছোটবেলার বইতে পড়তাম। ছাত্র বা ছাত্রীকে আগে ধরা হতো শিক্ষক হচ্ছেন সেই ব্যক্তি যিনি ছাতা ধরে আছেন। যারা পড়তে আসবেন তারা তার পাশে এসে দাঁড়াবেন, তাকেই বলা হয় ছাত্র। অর্থাৎ ছাত্র হচ্ছে সেই যিনি ছাতার নিচে এসে দাঁড়ান, এবং তিনি যদি নারী হন তাহলে তার নাম ছাত্রী হবে। কিন্তু সেই ছায়াটা আমরা ভুলে গেছি। আমাদের আরেকটা শব্দ মনে আছে যুদ্ধের সময়, ছত্রী সেনা। যারা বলে প্যারাসুট দিয়ে নামে শত্রু বাহিনীতে ঢোকার জন্য, আমরা এখন সবাই প্রায় ছত্রী সেনা হয়ে গিয়েছি। আপনাদের কলেজে এসে আমার যেটা মনে পড়লো, অনেকে কলেজ বলতে মনে করে বড় বড় দালান কোঠা। হরগঙ্গা কলেজে যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই ময়দানটা। আজকাল অনেক কলেজ আছে যেখানে এরকম কোনো বড় ময়দান নেই, এমনকি আপনাদের মতো এরকম সুন্দর পানিওয়ালা পুকুর নেই, অথবা এরকম গাছপালা নেই। কলেজ মানে শুধু তার দালান কোঠা যদি মনে করি তাহলে ভুল হবে। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ঐতিহ্যের কথা আমাদের যে তরুণ ছাত্রী বন্ধু বলেছেন খুবই চমৎকার। তার গোটা বক্তৃতা মনে হচ্ছে একটা মুখস্থ কবিতার মতো। তো এইরকম ভালো ছাত্র ছাত্রী আপনাদের আছে? মানে সবগুলো তো পরীক্ষা করতে হয় না, দু একজনকে দেখলেই বোঝা যায় কলেজের মান কিরকম। আমি যে জায়গায় আপনাদের সাথে একটু নতুন কথা যোগ করব, যখনই আমার কানে বাজে সরকারি হরগঙ্গা কলেজ, এটা কি আদি থেকে সরকারি ছিল? নিশ্চয়ই না, একসময় সরকারি হয়েছে। এই সরকারি বললেই আরেকটা কথা আমার মনে পড়ে, যে কিছু কলেজ আছে যেগুলো সরকারি নয়, কিন্তু মনে মনে জিজ্ঞাসা করে দেখেন নিজের বিরুদ্ধে গেলে আমরা চিন্তা করতে ভুলে যাই। কিন্তু কলেজে কলেজে এই পার্থক্য কে করলো? কোন কলেজ সরকারি, কোন কলেজ সরকারি নয়, কিন্তু দেশের সকল মানুষের জন্য যদি আমরা সাম্য, যেটা মুক্তিযুদ্ধের আদর্শ ছিল, যেটা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার পেয়েছে, সেটা যদি শিক্ষা ব্যবস্থায় অন্তত কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য কত প্রকারের, আমি একথা বলছি না যে সবগুলিকে বিশ্ববিদ্যালয় করতে হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলি থাকতে হবে। এটা বৈষম্য নয়, এটা হচ্ছে পর্যায়। কিন্তু একই পর্যায়ে আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খুব অহংকার, বুয়েটের ছাত্রছাত্রীদের মধ্যে খুব অহংকার। আমরা মেধার গুণে এখানে ভর্তি হয়েছি। হ্যাঁ, এটা সত্যি যে তারা মেধার গুণে ভর্তি হয়েছে, কিন্তু তাদের মেধার গুণটা কিভাবে হলো? অনেকের ধারণা এটা তারা উত্তরাধিকার সূত্রে তাদের জিনের মাধ্যমে পেয়েছেন। কিন্তু অসংখ্য ক্যাডেট কোচিং দেখলে মনে হয়, শাহীন ক্যাডেট কোচিং দেখলে মনে হয় আমরা সবাই উদ্গ্রীব থাকি যেন আমি একটা বৈষম্যের সৃষ্টি করতে পারি। দেশে কয়েকটা ক্যাডেট কলেজ আছে। পাকিস্তান আমলে 1958 সনে প্রথম ক্যাডেট কলেজ তৈরি হয়। এটার নাম ছিল পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজ, ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ, ফৌজদারহাট, চট্টগ্রাম। তারপরে হয় 4টা, রাজশাহী, মোমেনশাহী, ঝিনাইদহ। এখন বোধহয় 12টা হয়েছে, মেয়েদেরও হয়েছে। আমি দোয়া করি যে আমাদের সবগুলি বিদ্যালয় ক্যাডেট কলেজ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখেন আবার নতুন নতুন বৈষম্য তৈরি হয়েছে। আমি আমার তরুণ ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নবীন বরণ কথাটা খুব ভালো লাগে আমার। আমরা নবীনদের বরণ করি, তাদের মধ্যে বর্ণ সম্প্রপাত করি, রং তৈরি করি। বরণ কথাটার সাথে বর্ণের যোগাযোগ আছে। আমরা রং ছিটাই, তাদেরকে হোলি খেলার মতো আনন্দ দেই। 2 বছরের জন্য এই কলেজে আপনারা এসছেন, এরপরে আপনারা শিগগিরই বেরিয়ে যাবেন, এর মধ্যে 6 মাস পার হয়ে গেছে। কিন্তু নবীন বরণ কথাটা খুব সুন্দর লাগে। আর কিন্তু এর সাথে একটা খারাপ কথাও আছে, কিন্তু মানুষ জন্মগ্রহণ করে, এটাতে আরেকবার জন্মগ্রহণ করার মতো। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকেরা, পুরনো ছাত্রছাত্রীরা আপনাদেরকে বরণ করছে আর আপনারা কলেজকে গ্রহণ করছেন।
একটা হলো গ্রহণ আর একটা বরণ। আমরা জীবন মৃত্যুর ক্ষেত্রে এই উপমা ব্যবহার করি। মানুষ জন্মগ্রহণ করে কিন্তু মৃত্যু বরণ করে। বরণ কথাটা খুব একটা ভালো কথা নয় এই ক্ষেত্রে। এটা আপনাকে মনে করিয়ে দেবে এর মানে কি মানুষ মাত্রই মরণশীল। আমরা এখন তরতর করে এগিয়ে চলেছি। 1951 সনে চট্টগ্রামে একটা বিখ্যাত সাহিত্য সম্মেলন হয়েছিল পাকিস্তান আবার 4 বছরের পর। সেখানে আমাকে এখন যে ভূমিকা অভিনয় করতে আপনারা বলেছেন যাতে আমি অভ্যস্ত নই। আমি এই প্রথম কোন সভায় প্রধান অতিথি হলাম। আমি কোন সভায় প্রধান অতিথি হতে চাই না। তো ঘটনা হচ্ছে কি আমাকে যে অনেকে প্রস্তাব দেয় নাই তা নয়, আমি সাধারণত এটা পরিহার করি। প্রধান অপ্রধান এগুলি যে হায়ারার্কি তৈরি করে। হায়ারার্কি এক জিনিস, নেটওয়ার্ক আরেক জিনিস। দু একটা ইংরেজি কথা বলছি আপনাদের সুবিধার জন্য। হায়ারার্কি মানে কে বড় কে ছোট। দেখুন বিশ্বের ভাষার মধ্যে একটা হায়ারার্কি হয়েছে। ইংরেজি বড় ভাষা, বাংলা ছোট ভাষা। এটা না বললেও আপনি বুঝতে পারেন আমরা কোন মর্যাদায় অভিষিক্ত করেছি। 52 সনের ভাষা আন্দোলনের কথা মুখস্থ গড় গড় করে বলে গেলাম। 71-এর মুক্তিযুদ্ধের কথা বললাম, তার সাথে এক লাফ দিয়ে 2024-এর আগস্ট আন্দোলনের কথা বললাম। কিন্তু বাংলা ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম করার যে প্রতিশ্রুতি 52 সনের ছাত্ররা তুলেছিলেন সেটা কি পূরণ হয়েছে? হয় নাই। এটা রাষ্ট্রের ভাষা করার দাবি ছিল, সেটা বড় জোর সাইনবোর্ড পর্যন্ত উঠেছে। কিন্তু যেটাকে আমরা বলি জাতীয় সমাজ, ইংরেজিতে আমরা অনুবাদ করতে না পারে যেটাকে সিভিল সোসাইটি বলি, অর্থাৎ ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ, সেখানে বাংলার চাইতে ইংরেজির প্রাধান্য এখনো বেশি। এইটা আমাদের ভাববার বিষয়। কেন এরকম হলো? বাংলা কেন এখনো ইংরেজির কাছে পরাজিত হচ্ছে? আমি একথা বলবো না যেটা ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন ছিল বলেই হয়েছে, তা নয়। ব্রিটিশ তো চলে গেছে 78 বছর। আমাদের স্বাধীনতা নিয়ে আরেকটি গন্ডগোল আছে। কেউ কেউ বলছেন আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি দ্বিতীয় যদি বলেন আমার আপত্তি নাই, বলুন তৃতীয় স্বাধীনতা। 1947 একবার স্বাধীনতা পেয়েছিলেন বলে আমরা লাফালাফি করেছিলাম। শীঘ্রই বুঝতে পারলাম এই স্বাধীনতা ভুয়া। ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, এই স্লোগান দিয়েছিল তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টি। লাখো লাখো মানুষ না খেয়ে আছে, এই স্বাধীনতা মিথ্যা স্বাধীনতা। 1971-এ এত রক্ত দেওয়ার পরেও আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা প্রায় আমি বলবো ঝুটা, মিথ্যা হয়ে গিয়েছিল। তাই আমাদের আবার রক্ত দিয়ে এই স্বাধীনতার স্মৃতিকে পুনরুদ্ধার করতে হয়েছে। কিন্তু স্বাধীনতার যে মূল অঙ্গীকার ছিল, এমনকি সংবিধানের মধ্যে লিখেছি আমরা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু সেটা না বেসরকারি দপ্তরে, না সরকারি দপ্তরে, না আদালতে, না উচ্চশিক্ষায় হয়েছে। তা মেনে নিলাম, হয় নাই মানে ভবিষ্যতে আরো হবে। আমরা বলি 1956 সনে পাকিস্তানের যে সংবিধান, তাতে লেখা হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা, এই দুইটা। তবে কথাটাকে যে আরো 20 বছর মানে 1976 পর্যন্ত ইংরেজি বহাল থাকবে। তারপরে বাংলাদেশ স্বাধীন হলো 71 সনে, বাংলাদেশ 72 সনে একটা সংবিধান নিল, এটাতে রাষ্ট্রভাষা একমাত্র বাংলা লেখা হলো। ইংরেজি বিষয়ে কোনো উল্লেখ না থাকা সত্ত্বেও ইংরেজি কার্যত এখন উচ্চ শ্রেণীর ভাষা হিসেবে রাজভাষা প্রতিষ্ঠিত রয়েছে। পাকিস্তানের গল্প অনেকে হয়তো আপনারা শোনেন নাই। 1973 সনে পাকিস্তানও, নতুন পাকিস্তান, আরেকটা সংবিধান গ্রহণ করেছে। সেখানে বিশ্বাস করুন আর নাই করুন, একে একে উর্দু সহ আটটি ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়েছে। 8 ভাষা, পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি ইত্যাদি সহ পশতু। কিন্তু পাকিস্তানে এখনো ইংরেজি কায়েম মোকাম রয়েছে। ভারতেও একটি দুটি নয়, ভারতে 23টি ভাষা, বা কেউ বলছে আরো বেশি হতে পারে। আমার জ্ঞান একটু পুরনো, আপনারা যোগ করতে পারবেন, ইন্টারনেট দেখলে তো বোঝা যায়। 23টি তার অফিসিয়াল ভাষা, কিন্তু সেখানে ইংরেজি কায়েম মোকাম রয়েছে। এর কারণটা কি? এটা চিন্তা করা, একে বলে গবেষণা। গবেষণা শব্দের মানেটা কি? গরু খোঁজা। গব মানে গব্যকৃত বলেন না গরুর থেকে। রাখাল যখন গরু হারিয়ে ফেলতো তখন গরু খোঁজার জন্য, তার এসনা মানে বাসনা, গরু খোঁজার জন্য আমি তোমাকে গরু খোঁজা করছি। সেরকম এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাবো। বিশেষ করে যারা এখন প্রথম একাদশ বর্ষে ভর্তি হয়েছেন, তারা বলছেন এটা কি আমাদের মাথায় ঢুকবে? হ্যাঁ ঢুকবে। আপনারা অনেকে ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দেবেন, কারণ পরীক্ষায় ইংরেজি মিডিয়াম দিলে আমরা এখনো বেশি নম্বর দিই। মাস্টার যারা খাতা দেখেন, বাংলা মিডিয়ামের চেয়ে ইংরেজি মিডিয়ামের বেশি নম্বর বেশি দিতে। সুতরাং আমরা ইংরেজি নিব না কেন? শুধু কি তাই? এখন আমি আমার শেষ কথায় আসছি।
বিশ্ববিদ্যালয়ে আগে চলছিল, এখনো চলছে, কলেজের মধ্যে যারা ভালো ছাত্র তারা চলছে। তাহলে বাংলার কি হবে? আমি ইংরেজি শিখছি, আমি চীনা ভাষাও শিখবো, আরবিও শিখবো, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু যদি দেশের শিক্ষার এবং সামাজিক কাজকর্মের ভাষা হিসেবে, যেমন ধরেন ব্যাংকের চেক, সে তো আপনি ইংরেজিতে লিখছেন। আপনি যে লিফলেট কি বলে লিফট বানাচ্ছেন, সেখানে সদা বলে কি কথাগুলো ইংরেজিতেই বলে। যেমন এগুলি এমন যে ঘড়ি লাগাইছেন, সবগুলোতে দেখা যায় ডায়ালের মধ্যে ইংরেজি। যেন এমন একটা প্রযুক্তিগত ব্যাপার যেখানে বাংলা লেখা যাবে না। তাহলে বাংলাদেশের থেকে নিজ দেশে, নিজ বাসভূমে এই পরবাসী মনোভাব আমাদের যায়নি। এটা দূর করা অনেক বেশি কঠিন, রক্ত দেওয়া অনেক সহজ, প্রাণ দেওয়া যত আপনার সহজ বলে মনে হচ্ছে, যদি এই ঘটনা তত সহজ নয়। তাহলে কেন হচ্ছে? এই জন্য বলতে সরিষার মধ্যেও কোথাও ভূত আছে। আমরা মনে করি কি যে আমাদের কিন্ডার গার্ডেনের বাচ্চা কেজি 1 কেজি 2 সেখানেও ইংরেজিতে পড়াতে হবে। তাহলে কোন মানসিকতা থেকে এটা তৈরি হয়? ছাত্রছাত্রীদের আপনারা অনেক উপদেশ দিয়েছেন যে আমাদের প্রধান কাজ হচ্ছে চরিত্র গঠন করা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ধারণা ছাত্রছাত্রীদের চিন্তা করতে শেখানো, মুখস্থ করার চাইতে চিন্তা করতে শেখানো, তাদের সামনে প্রশ্ন তুলে ধরা, এটাই আমাদের শিক্ষক হিসেবে দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে আমরা যে মোটামুটি ব্যর্থ হইনি তার প্রমাণ ছাত্রছাত্রীরা চিন্তা করেছে। দেশে যখন লোকে স্বৈর শাসন বলে, এটা কি স্বৈর শাসন? এ তো সাক্ষাৎ, আমি বলবো এটা দৈব শাসন। সাক্ষাৎ এটা হলো ফ্যাসিজম। এই যে ফ্যাসিজমকে আমরা নানা রকম তকমা দিয়ে বলছি এটা স্বৈর শাসন, এখন একত্ব, এগুলো তো নরম করে বলা। এরকম শাসন তো আমরা কখনো আশা করিনি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা, এটা লিখেছেন আবু সালে বলে একজন ছড়াকার। কবে? 1972 সালে, আজকে নয়। 72, 73, 74 এই ছড়া আমরা আড়ালতাম। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা। উনি এখনো বেঁচে আছেন, আবু সালে সাহেব। উনি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, কিন্তু পরে একসময় আহত হয়ে, খন্দকার মোশতাকের সময় বোমায় আহত হয়ে তিনি এখনো পঙ্গু অবস্থায় কালাতিপাত করছেন, বয়স 80-র কাছাকাছি। আমি এই কথাটাই বলছি, বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি, অন্য কোনো স্বাধীনতা পেয়েছি কিনা চিন্তা করে দেখেন। সাম্যের কি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর? বুকে হাত দিয়ে চিন্তা করেন, ক্রমশ অসাম্য শন শন বেগে বেড়েছে, মানবিক মর্যাদা ধূলিসাৎ হয়েছে। টর্চার, গুম, খুন, ক্রসফায়ার, গান ফাইট বাংলাদেশে বেড়েছে না কমেছে আপনারা জানেন। তাহলে আমাদের ছাত্রছাত্রী আমরা কি শেখাবো? অধিকার ও কর্তব্য কি শেখাবো? শুধু তর্ক হচ্ছে আমরা কি জাতীয় সঙ্গীত বদলাবো? আমাদের জাতীয় সঙ্গীত বদলাবার চেয়ে গুরুত্বপূর্ণ দাগ হচ্ছে এই সংস্কৃতি বন্ধ করা। বিনা বিচারে, সে যদি আপনার পরম শত্রু হয় তাকে বিচার করেন। যেটাকে এখন মব জাস্টিস বলা হচ্ছে, এটা ওখানে ন্যায়ের বিরোধী। যে কোনো লোককে যে অপরাধ করেছে তাকে গ্রেপ্তার করুন, তাকে বিচারের সোপর্দ করুন, এবং তাকে যথাযথ প্রক্রিয়া বিচার করে দোষীকে শাস্তি দিন। নির্দোষ লোকদের 133 জন, 537 জনের আসামি করে হত্যা মামলা করবেন না। তাহলে আপনি আবারও শহীদ ছাত্রদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন যদি আপনি নির্দোষকে শাস্তি দেন এবং দোষীকে ছেড়ে দেন। এই সংস্কৃতির কিছু কিছু শুরু হয়েছে। শুধু বলি, আমি বললে আপনারা কেউ বিশ্বাস করবেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার কথা কেউ শুনবেও না। এই যে কিন্ডার গার্ডেন ইংরেজি মিডিয়ামে করছেন, মাতৃভাষায় বাদ দিয়ে করছেন, দেশে বাঙালি ছাড়া অন্যান্য মানুষজন আছে। বাংলাদেশের জনগণের মধ্যে আমি ধর্ম নিয়ে বৈষম্য করব না, ভাষা নিয়েও বৈষম্য করব না, জাতিগত পরিচয় নিয়েও বৈষম্য করব না, এমনকি শ্রেণী নিয়েও বৈষম্য করব না। এইটা যদি আপনার শপথ হয়, আপনি দেশের নতুন নতুন শ্রেণী তৈরি করছেন কেন? তাহলে তারা সহজে দেখিয়ে দেখেন তো মাতৃভাষা শিক্ষা আছে, ইংরেজি শিক্ষা আছে, কিন্তু নতুন নতুন ইংরেজি শিক্ষা বাড়াচ্ছেন। এটা কি সাম্যকে বাড়াচ্ছে না বৈষম্যকে বাড়াচ্ছে? আমি আবার বলি, আমরা বৈচিত্র্যের বিরোধী নই, কিন্তু আমরা বৈষম্যের বিরোধী। এই জন্য বললাম, সরকারি হরগঙ্গা কলেজ সরকারি হওয়ায় আমি খুশি। আমি চাই যে অন্য কলেজগুলিতেও সরকার দায়িত্ব গ্রহণ করুক, সকল শিক্ষকের বেতন একটা নির্দিষ্ট গ্রহণযোগ্য মাত্রায় এবং সমতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হোক। আমরা যারা বিসিএস পাস করে ক্যাডার হয়ে ঢুকেছি, সুতরাং আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমার ভাই যে বিসিএস ক্যাডার হতে পারে নাই
কেউ কেউ মেধার দোষে, কেউ কেউ ভাগ্যের দোষে। ভাগ্যের দোষে যদি আমিও একজন, আমি সরকারি কলেজে শিক্ষক হতে পারি নাই, না সে ভাগ্যক্রমে হতে পারি নাই, তাই বলে কি আপনি আমাকে একেবারে মাসে 11,000 টাকা বেতন দিবেন? এটা দেখেন, সরকারি কলেজের শিক্ষকরা তাদের ক্যাডার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছেন, অনেকের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আমি বলছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনারা আন্দোলন করছেন না কেন? আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, শিক্ষক পরিশোধ করেছেন, নিজেরা পকেট থেকে টাকা দিয়ে চাঁদা তুলে শহীদ পরিবারকে সাহায্য করেছেন, এই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু দেশের সমস্ত শিক্ষকের মধ্যে একটা ঐক্য থাকবে না কেন? যারা প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছে তাদেরও যোগ্যতা এখন কমপক্ষে গ্রাজুয়েট হতে হয়। যারা বেসরকারি মাধ্যমিক স্কুলে যারা পড়াচ্ছেন তাদের কি অবস্থা? তাহলে দেশের সমস্ত শিক্ষক সমাজের ঐক্য যদি গড়ে তুলতে না পারেন, আপনি জাতীয় ঐক্য গড়ে তুলবেন কিভাবে? আমি কিভাবে বিশ্বাস করব? এই জন্য একটা কথা বলি, ছাত্রছাত্রীদের বলছে চিন্তা করার জন্য একটা কথা আপনারা দেখুন, আমাদের যে হাই স্কুল শুরু হয় কোন ক্লাস থেকে? 6ষ্ঠ শ্রেণী থেকে। কিন্তু ক্যাডেট কলেজ শুরু হয় কোন ক্লাস থেকে? 7ম শ্রেণী থেকে। এটাকে চিন্তা করে দেখছেন? আমাদের হাই স্কুল ক্লাস 6 থেকে, ক্যাডেট কলেজ, তার নাম কলেজ দিয়েছে, এটা ক্যাডেট হাই স্কুলই আসলে, দেখ অসুবিধা নাই, এটা 7ম শ্রেণী থেকে শুরু হচ্ছে কেন? তার মানে হচ্ছে যে দেশকে তারা অনুকরণ করেছে, ইউরোপ, আমেরিকা, ইটালি, জার্মানি, ফ্রান্স, যে দেশই বলেন, প্রাথমিক বিদ্যালয় সব দেশেই 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। আচ্ছা, এই সাধারণ তথ্যটি এখন ইন্টারনেটের কল্যাণে আপনারা যে কেউ বের করতে পারেন। একজন ছাত্রীকে যদি আমি জিজ্ঞাসা করি আমাদের হাই স্কুল কেন 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়, কারণ এটা আমাদের যারা মালিক ছিলেন আগে, বিদেশি মালিক ইংরেজরা, তারাই ব্যবস্থা করেছেন। আফ্রিকার বহু দেশে দেখবেন যেগুলি কলোনি, সেখানে 5ম শ্রেণীতে প্রাথমিক বিদ্যালয় শেষ। এখন সেই ব্যবস্থাকে, সেই অন্যায়কে আরো অন্যায় করে দেশের সরকার এবং অনেক এনজিও, ব্র্যাক প্রভৃতি বলছে গরিবের ছেলেদের মাত্র 4 বছর পড়লেই প্রাথমিক শিক্ষা শেষ হবে। এটার নাম নন ফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক। আপনার ছেলে মেয়ে আনুষ্ঠানিক শিক্ষা না পেলে আপনার ঘুম হয় না। অপরের ছেলে মেয়েকে অনানুষ্ঠানিক শিক্ষা দিয়ে বা উপানুষ্ঠানিক শিক্ষা দিয়ে বিদায় করে দিতে আপনার বিবেকে একটু বাধে না। তাহলে আপনি কোন ধরনের সাম্য বা বৈষম্য বিরোধী হলেন? আপনি কোন ধরনের সাম্যপন্থী বা বৈষম্য বিরোধী হলেন? দেশের নতুন নতুন বৈষম্য তৈরি করছেন। আমি জানি আপনার যুক্তি আছে, আমি কথায় পারবো না। এটা মেধার ভিত্তিতে হচ্ছে। যে শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায় না, 14 বছর বয়সে যাকে আপনি প্রথম শ্রেণীতে ভর্তি করাচ্ছেন, সে মেধার অভাবে ভর্তি হতে পারে নাই। আপনি বলেন হ্যাঁ, আমরা জানি আমাদের কিছু কিছু ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না। এই যে আমরা যত চেষ্টা করি না কেন এদের এখানে বসাইতে, আপনি মাইকে ঘোষণা দেন, ওরা বসবে না, কারণ এই সমস্ত নুনহীন, আমাদের কথায় কোনো লবণ নাই, এই লাবণ্যহীন বক্তব্য শোনার জন্য ছাত্ররা বসে থাকবে না, কারণ সে যা চিন্তা করে সেটার সাথে আপনার কথা কোনো যোগাযোগ নাই। আমার মুখস্থ কথায় তার কাজ হবে না। মানুষ জীবনের থেকে শেখে, দুই একজন দেখে শিখতে পারে। আমরা কি থেকে শিখছি? আপনি এখানে বলছেন যে শিক্ষা হবে সকলের অধিকার, কিন্তু কতটুকু শিক্ষা অধিকার? 5ম শ্রেণীতে অধিকার হবে, এটা বহু বছর চালু ছিল। যদি বলতেন প্রাথমিক শিক্ষা সার্বজনীন, অবৈতনিক এবং বাধ্যতামূলক হবে, জাতিসংঘ যেমন বলেছিলেন, জাতিসংঘ বলে নাই 5 বছর না 6 বছর, কারণ জাতিসংঘ জানেন সদ্য স্বাধীন নতুন দেশগুলো যেখানে টর্চার চলে, যেখানে সামরিক অভ্যুত্থান হয়, সেই দেশগুলিতে 5ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা। এই জন্য তারা 5ম না 6ষ্ঠ না বলে বলছে এলিমেন্টারি এডুকেশন শুড বি ফ্রি অ্যান্ড কম্পালসারি। আর মাধ্যমিক শিক্ষা কত বছর পর্যন্ত না বলে বলেছে ইট শুড বি অনলি ফ্রি, নট কম্পালসারি। আমি বলছি পৃথিবীর যে কোনো দেশ যেগুলিকে আমরা এখন শিল্পায়িত দেশ বলছি, আমি মুন্সিগঞ্জ শহরে আসতেও দেখলাম কোরিয়ান ভাষায় ছাত্র ভর্তি করা হচ্ছে। আপনি চিন্তা করে দেখেছেন কোরিয়ান ভাষা শেখার জন্য আমরা এত উদ্গ্রীব কেন? কোরিয়াতে একজন নোবেল পুরস্কার পেয়েছে বছর, এই জন্য তা নয়। এটা জগলুল আসাদ ছাড়া আর কেউ জানে কিনা আমার সন্দেহ, যে কোরিয়ান ভাষা হয়তো উনি জানেন, আমি তো জানি না, তাই না? মানে জগলুল জানে না এমন কোনো ভাষা আছে কিনা সেটা আমার পক্ষে বলা মুশকিল। তো যা হোক, কোরিয়ান ভাষা আমরা শিখছি কি জন্য? চাকরিতে যাওয়ার জন্য, নোবেল পুরস্কার পাওয়ার জন্য নয়। কেন শিখতে হয়? তাহলে বাংলাদেশে আসলে কেন বিদেশি কর্মীরা এখানে আসে শুধু ইংরেজি জানলেই হয়, তাদের বাংলা জানতে হয় না? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নামগুলো ইউজিসি বাধ্যতামূলক করে বলেছে। আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, অনেক কষ্টে, মনোকষ্টে, কোষ্ঠকাঠিন্যের মতো করে ছোট করে বাংলা লিখেছে ইংরেজির নিচে। ইউজিসি না চাওয়া পর্যন্ত তারা এটা লিখতে রাজি হয়নি।
যত বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে তার 95% তাদের নাম শুধু ইংরেজিতে রেখেছে। আমি একটু উদাহরণ দিই আপনাদের। ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে ছিল 1921 সনে, তারপরে নাম আমরা নিচে লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের রিক্সা যারা চালান তাদেরকে বললেন যে ভাই বিশ্ববিদ্যালয়ে যাব, কিছুদিন তারা চিনতে পারতেন না, ইউনিভার্সিটি বলে চিনতে পারতেন, মানে ইংরেজির প্রাধান্য আছে। আরেকটা আপনারা যেটাকে বুয়েট বুয়েট বলেন, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট, আমাদের মনে খুব মজা লাগে। ওইটার একটা নাম আছে বাংলায়, বাংলাদেশ প্রকৌশল মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়, আবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট। কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু যে যতগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে তারা কেউ বাংলা নাম গ্রহণ করেনি। যেমন নর্থ সাউথ, যেন নর্থ আর সাউথের বাংলা হয় না। ঢাকার অনুবাদ করতে অসুবিধা নেই, ঢাকার অনুবাদ বোধহয় খোলা, এটার নাম খোলা বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে। ওইটা একটা ইংরেজি নাম করেছে ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটিটা বাংলা বলা যায় না, এটা সরকারি বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলে ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বলে কারণ ওখানে অনেক কলেজ আছে। আজকে আসার সময় আপনাদের এক বিভাগীয় অধ্যাপকের সাথে আমি আসছিলাম, আমি ওনাকে বললাম আপনি কোথায় পড়াশোনা করেছিলেন? বলে আমি অমুক শাহিন স্কুলে পড়েছিলাম, পাকিস্তান এয়ারফোর্সের। তারপরে আমি তো ভুল ক্রমে জিজ্ঞাসা করলাম, ওই যে আপনার বয়স কত, কত টাকা বেতন পান, এরকম জিজ্ঞাসা করা যেমন অন্যায়, আমারও অন্যায় হলো আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। উনি বলেন স্যার আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি তিতুমির কলেজ থেকে পড়েছি। তাহলে তিতুমির কলেজ তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অংশ। সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আবার তাদেরকে আবার টেনে আনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা এখন আছে স্থগিত অবস্থা, অজ্ঞান অবস্থায় আছে সেটা। তো এই জন্য বলছি আমাদের দেশে এখন ইংরেজি মিডিয়ামে যে স্কুল চালু হচ্ছে তার মধ্যে নতুন একটা উপদ্রব দেখা দিয়েছে। ইংলিশ ভার্সন, দেশীয় সিলেবাস। আমাদের এ লেভেল ও লেভেল তো চলছেই। আমি যদি এখন বলি এগুলি বন্ধ করে দেন তখন আন্দোলন হবে। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন বিপ্লবের পরেও তারাও কেউ রাজি হবেন না। তাহলে এই যে অবস্থায়, তাহলে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য কিভাবে পূরণ করবেন? আমরা সঠিকভাবে বলেছি যে এই ছাত্র ছাত্রীদের উপর আমরা আশা হারিয়ে ফেলেছিলাম যারা শুধু মোবাইল টেপে, তারা এরকম আন্দোলন করবে, অসাধারণ ব্যাপার। আমি মোটেও ইংরেজি শেখার বিরুদ্ধে নয়, কিন্তু বাংলাকে হত্যা করার বিরুদ্ধে। আপনারা যদি বলেন যে না না আমাদের লেখাপড়া, আমাদের সাহিত্য, আমাদের কবিতা সব ইংরেজিতে আমরা লিখবো, আমরা ইংরেজিতে গাইবো, ইংরেজিতে নাচবো, এমনকি জাতীয় সঙ্গীত ইংরেজিতে করব, সংবিধানে লেখেন ইংরেজি রাষ্ট্রভাষা, আমার কোনো আপত্তি নাই। পাকিস্তান আটটি ভাষাকে 1973-এর পর রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া সত্ত্বেও সেখানে উর্দুরও আজ স্বীকৃতি মেলে না। পাকিস্তানের কি বলে জানেন? উর্দু একটি বিদেশি ভাষা। উর্দু তো ভারতীয় ভাষা, পাকিস্তানি ভাষা নয়। পাঞ্জাবের 1767 জন মানুষ হচ্ছে পাকিস্তানের 1767 জন পাঞ্জাবি, তাদের মাতৃভাষা তো পাঞ্জাবি। বাংলাদেশে আমাদের একটা সুবিধা ছিল, 99 জনের ভাষা বাংলা, এবং অন্য ছোট জাতি যারা আছেন সংখ্যায় ছোট এই অর্থে বলছি, তাদের ভাষাকেও আমরা মর্যাদা দিতে পারি। অনেকে বলেন ওদের ভাষা কি করে হবে? আপনি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বাংলা ভাষায় পড়াতে পারছেন না? আপনাকে যার জন্য পাঠ্য বই নাই, ভারত থেকে আমদানি করে আপনি ভারতের ইতিহাস পড়াচ্ছেন। এইটা যদি আপনি চিন্তা করতে না পারেন, এই যে আব্দুল হামিদ মোল্লা সাহেব বললেন না সরকারি চাকরি করলে পানি পর্যন্ত দেওয়া যায়, এর বেশি তার দেওয়া যায় না। আমি আপনাদেরকে এখানে কফি খাওয়ার দাওয়াত দিলাম, পানির পরে আর বেশি বলা যাবে না। আশা করি আপনারা ধোয়া দিবেন না। আমি যেটুকু বললাম নবীনদের উদ্দেশ্যে, চিন্তা করতে শিখুন। চিন্তা কখন শিখবে? এই শেষ কথা এটাই বলি, আমাদের লেখাপড়া আনন্দদায়ক হয় না কেন? ছেলেমেয়েরা কেন ক্লাসে আসতে চায় না? আপনাদেরকে আসতে চায় হয়তো বেত্রের ভয়ে, হয়তো গ্রেডের লোভে। যদি গ্রেডের ভয়ে, যে গ্রেড খারাপ হওয়ার ভয়ে যদি আপনি পড়তে আসেন, সেই পড়া আপনার প্রাণে দাগ কাটবে না। পড়াশোনার সাথে একটা ভালোবাসা তৈরি হতে হয়, যেটার বাংলা পুরনো শব্দ হচ্ছে একটা ভক্তি তৈরি হতে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কথা আমি প্রায় বলি, আনন্দমঠের শুরুতে আছে তার যে সন্তান দল, মানে টেরোরিস্ট দল, ইংরেজ শাসনের প্রথম যুগে, উনি এটা লিখতেছেন অনেক 100 বছর পরে। তখন বনের মধ্যে আওয়াজ হইল, তোমার পণ কি? তখন সন্তানদের নেতা বললে আমার পণ জীবন সর্বস্ব। আর একটা সংস্করণে বঙ্কিম লিখেছিলেন প্রাণ সর্বস্ব। তখন আবার প্রশ্ন হইল, জীবন সে তো অতি তুচ্ছ, যে কেউ দিতে পারে প্রাণ, তোমার আর কি আছে তোমার দেশের জন্য দেওয়ার? তখন উত্তর হইল ভক্তি। তা আমাদের একটা প্রশ্ন, আমি দুটো প্রশ্ন করি আমি শেষ করলাম আজকে। একটা হচ্ছে, আপনারা কি চিন্তা করে দেখেছেন স্বাধীনতার 78 বছর পরে
প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা পর্যন্ত সরকারি হিসাবে যে হিসাব মোটেও বিশ্বাসযোগ্য নয়, শতকরা ৭৪ জন আমাদের দেশের নাম ধাম স্বাক্ষর করতে পারেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে লেখাপড়াকে জীবিকার উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন এমন লোকের সংখ্যা শুধু ৫ বা ৬ এর বেশি নয়। এটা ইউনেস্কোর হিসাব। ইফেক্টিভ এডুকেশন মানে যে সংবাদপত্র পড়তে পারে এবং চিঠিপত্র লিখতে পারে, বুঝতে পারে এমন লোকের সংখ্যা ৫-৬ এর বেশি নয়। একটু পুরনো হিসাব, আপনি তো বাড়ি এটাকে ১০-১৫ করতে পারেন। তাহলে এই যে বিপুল সংখ্যক লোক যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তার জবাব কি? কেন শিক্ষা আমাদের সর্বজনীন হয়নি? ইংরেজিতে বললে বলে জেনারেলি অ্যাক্সেসিবল হয়নি। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সবারই শিক্ষার অধিকার থাকা উচিত। এটা ছিল জাতীয় রাষ্ট্রের অঙ্গীকার, যেটা দিয়ে আমরা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম করেছি, যেটা দিয়ে পাকিস্তান বিরোধী সংগ্রাম করেছি, যেটা দিয়ে শেখ হাসিনা বিরোধী সংগ্রাম করেছি। কিন্তু সেই সংগ্রাম তার লক্ষ্যে পৌঁছবে তা আগামী কত বছরে হবে বলেন তো? ৫০০ বছরে হবে? এদেশের সবাই লেখাপড়া করে শিখতে পারবে নিজের মাতৃভাষায়। তাহলে শিক্ষা কেন সর্বজনীন হয় না, এটা চিন্তা করার জন্য বলবো। আমার শিক্ষার ব্যবস্থা আমি করছি, কিন্তু আমার প্রতিবেশীর শিক্ষার ব্যবস্থা আমি করছি না, আমি কিন্তু আমার দায়িত্ব পালন করছি না। আমার চিন্তা সঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা এটা একটা তার লিটমাস টেস্ট। পরীক্ষা করে দেখেন আপনার মধ্যে ধাতু আছে কিনা। ২ নম্বর প্রশ্ন, শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? যারাই বা কষ্ট করে স্কুলে আসছেন তার কাছে বিদ্যা একটা বোঝা হয়, আনন্দদায়ক হয় না কেন? এখানে আমাদের শিক্ষকদের দায় আছে। যে পাঠ্যপুস্তক আমরা উপর থেকে চাপিয়ে দিচ্ছি তার দায় আছে, এবং যেভাবে পড়ানো হয় তার দায় আছে। ছেলেমেয়েরা লেখাপড়া করবে কিন্তু খেলাধুলাও করবে। মাঠ না থাকলে লেখাপড়া হবে না। একজন শিক্ষককে এইটাও দেখতে হবে। আপনি বলেন যেটা আমার ক্ষমতায় নাই, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে। না খেয়ে কিভাবে পড়ে? তো ক্যাডেট কলেজগুলিতে যখন হলে ছাত্রদের রাখা হয়, ৪ হলে ভাগ করা হয়, তারা খেলাধুলায় প্রতিযোগিতা করে, তাদের কিভাবে খাবার দেওয়া হয়, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতে ৪ বার খাবার দেওয়া হয়। এটা কোনো খারাপ কিছু না, এটা তো আমাদেরও দেওয়া উচিত। তাহলে আমাদের শিক্ষার মধ্যে এই ব্যবস্থাটা নাই কেন? আমাদের শিশুরা কি ২ প্রকারের? আমার বাবা মায়ের সামর্থ্য নাই, আমি বাড়ির থেকে খাবারটাও আনবো, কিন্তু সকলে বসে একসাথে খাবো। আপনারা একটু খবর নিয়ে দেখেন জাপানে কিভাবে চালানো হয়। জাপানে কোনো মেথড নাই। কোথায়? স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা পরিষ্কারের কাজ করে, দল বেঁধে করে তারা। আপনাদের এখানে তার কিছু লক্ষণ আমি দেখলাম। আপনাদের একটু বেশি মিলিটারি হচ্ছে আর কি কায়দাটা। এত মিলিটারি ভালো কিনা সেটা আমি জানি না, আমরা আরো মানবিক করে তুলতে পারি। আপনার রোভার স্কাউট বলেন, এগুলি আপনার এখতিয়ারের বিষয় নয়, কিন্তু আমি একজন অনাগত বা নবাগত লোক হিসেবে আমার চোখে লাগে আর কি। অতিরিক্ত এইভাবে মিলিটারি কায়দায় সালাম দেওয়া, লেফট রাইট করা, এটার বোধহয় প্রয়োজন নাই। মানুষ মানুষকে শ্রদ্ধা জানাবার বহু পথ আছে। আমি মনে করি আমাদের দেশেরও ঐতিহ্যবাহী পথ আছে। যা হোক, আমি হয়তো একটু অনধিকার চর্চা করে বললাম, বক্তৃতা শেষ করে নিয়ে আসি। আমি বলবো যে আমাদের দেশে শিক্ষাকে আনন্দদায়ক করে তোলার দায়িত্ব সরকারের। আমাদের সরকার যে কাজটা করেন, এটাই আমার শেষ কথা। ১৯৭২ সনে যে সংবিধান লেখা হয়েছিল তার স্ট্যাটাস নিয়ে এখন তর্ক হচ্ছে যে এই সংবিধান কি আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছিল। একটা উদাহরণ দিই আপনাদের। দেশের সমস্ত ছাত্র ছাত্রী, আজ যে শিশু জন্মগ্রহণ করেছে, এই যে আমাদের ছাত্রী বন্ধু আচরণ করে গেলেন, আজ যে নবজাতকের জন্য আমি অঙ্গীকার করলাম এই পৃথিবীকে আমি মানুষের বাসযোগ্য করে যাব, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করলাম। আমাদের আজ যে শিশু জন্মগ্রহণ করেছে সে ৫ বছর বা ৬ বছরের মাথায় প্রাথমিক বিদ্যালয়ে যাবে, ১৬ বছর পরে সে গ্রাজুয়েট হবে এবং সে চাকরির ক্ষেত্রে প্রবেশ করবে। ছাত্রছাত্রীদের আমরা বলি দেশ রক্ষার যে শুধু রোভার স্কাউট নয়, আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে দেশ রক্ষার দ্বিতীয় স্তর, দ্বিতীয় বর্ম। আমরা ক্যান্টনমেন্ট, বিওপি, থানা, এখানে পুলিশ লাইন এগুলো করেছি। এগুলির প্রতি আমি কোনো ঈর্ষা দেখাচ্ছি না। এগুলি হচ্ছে শান্তি শৃঙ্খলা এবং দেশ রক্ষার জন্য। কিন্তু এই দেশ রক্ষার সমস্ত উপাদান তো আমাদের এই ছাত্রছাত্রীদের দিয়ে হবে আগামী ২০ বছর পরে। আজ যে প্রথম শ্রেণীতে, সে ২১ বছর পরে দেশ রক্ষার লাইনে দাঁড়াবে, দেশের প্রশাসনে দাঁড়াবে। কিন্তু তার দায়িত্ব আমি ২০ বছর পরে কেন নেব? এখন নিতে অসুবিধাটা কি? অসুবিধা একটাই যে জাতির পয়সা নাই। কিন্তু জাতির পয়সা নাই মানে ইউনেস্কো যে নির্দেশ করেছে ১৯৬৮ সনে জাতীয় আয়ের কমপক্ষে শতকরা ৬ টাকা খরচ করতে হবে শিক্ষা ক্ষেত্রে, কিন্তু আমরা কখনো ২ টাকার বেশি খরচ করি নাই। জাতীয় আয় ১০০ টাকা হলে তার ২ টাকাও খরচ করি না আমাদের দেশে। কিন্তু যদি আপনি তথাকথিত নিরক্ষরতা দূর করতে চান,
কমপক্ষে ওনারা বলছেন 6 টাকা খরচ করতে হবে, মানে বর্তমানে যা করি তার 3 গুণ করতে হবে। কিন্তু যদি আপনি আরো ফল পেতে চান, এটা শতকরা 12 গুণ করে এমন বহু দেশ আছে পৃথিবীতে। সেই বিষয়ে কোনো কথা নাই। আমাদের সংবিধান কিভাবে আমাদের চরম ফাঁকি দিয়েছে। সংবিধানে আপনারা জানেন 11টি ভাগ আছে। 1972 সংবিধানের কথা বলছি, এটাই আমার শেষ কথা। তার সংবিধানের দ্বিতীয় ভাগ হচ্ছে 8 নম্বর ধারা থেকে 25 নম্বর ধারা পর্যন্ত। তারপরে তৃতীয় ভাগ হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। মানেটা কি? এই যে দ্বিতীয় ভাগ, তাতে যেগুলো বলছে এইগুলি দাবি করা যাবে না। যেমন বলছে শিক্ষা একটি অধিকার, স্বাস্থ্য একটি অধিকার, কিন্তু রাষ্ট্রের কাছে এটা দাবি করা যাবে না। এটা কি? এটা ওই যে পাকিস্তান বলেছিল 1956 সনে রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু আগামী 20 বছর দাবি করা যাবে না, আগামী 20 বছর ইংরেজি থাকবে। তার আগেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে এবং পাকিস্তানে ওই সংবিধান বাতিল করে তারা নতুন সংবিধান 73 সনে লিখেছে। আমাদের এখানে অনেকে বলে আমাদেরকে নতুন সংবিধান লিখতে হবে। আরে নতুন পুরনো সংবিধান যখন আত্মহত্যা করেছে তখন তো নতুন সংবিধান লিখতে হবে। পুরনো সংবিধান তো নাই আমাদের। তাহলে আমাদের দেশ চলছে কিভাবে এখন? বর্তমান সরকারের ভিত্তিটা কি? এটাকে বলে দেশাচার, লোকাচার, ইংরেজিতে বলে কাস্টম। এটা কাস্টম অনুসারে চলছে। অর্থাৎ ওই যে নিউটনের গতিসূত্রের মতো স্থিতিশীল বস্তু স্থির থাকিবে, চলন্ত জিনিস চলন্তই থাকিবে, এটা চলছে মাত্র। আমাদের সেই কথাটা কি ছিল? 8 থেকে 25-এর মধ্যে লেখা ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই মূলনীতির মধ্যে আছে যে আপনার যা যা অধিকার আছে সেগুলোর জন্য আপনি আদালতে যেতে পারবেন না, সরকারকে বাধ্য করতে পারবেন না। সরকারের অঙ্গীকার হচ্ছে সকল ছেলে মেয়ের শিক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তার মানে প্রাথমিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যার পড়তে ইচ্ছা সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তাহলে এটা যদি করে দিতে আমরা বাধ্য হই, আমরা কোর্টে যেতে পারতাম। তারপরের অধিকারগুলিকে বলেছে নাগরিক বা মৌলিক অধিকার, সিভিল রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস। সেগুলোর জন্য আপনি আদালতে যেতে পারবেন, রিট করতে পারবেন, কিন্তু এগুলোর জন্য পারবেন না। এইটাই হচ্ছে চরম ফাঁকি। কিন্তু জাতিসংঘ 1966 সালে যে কনভেনশন গ্রহণ করেছে, এগুলো কোভেন্যান্ট, যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। এই কোভেন্যান্ট মানে চুক্তিনামায় আমরা স্বাক্ষর করেছি জাতি হিসেবে। পাকিস্তান স্বাক্ষর করেছে, বাংলাদেশে তার স্বাক্ষরকারী অনুসমর্থনকারী পার্টি, কিন্তু আমরা সেটাকে বাস্তবায়ন করছি না। সুতরাং রাষ্ট্রের সকল পর্যায়ে জনসাধারণের, নাগরিকদের, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যেটা ব্যর্থ হয়েছে সেটা তারা স্বীকার করেছে প্রকারান্তরে। শিক্ষা ব্যবস্থাকে তারা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে এবং নতুন নতুন কথা শুরু করেছে। তারা প্রাইভেট পাবলিক সেক্টর একসাথে পিপি এন্টারপ্রাইজ বানিয়েছে। এবং সোজা কথা, এর মানেটা কি? শিক্ষা যে অধিকার, এটাকে তারা অস্বীকার করেছে। বলছে শিক্ষা একটা পণ্য যেটা বিক্রয় করতে হবে, যার পয়সা আছে সে কিনতে পারবে। নামমাত্র খরচ করে শিশুরা পড়ে প্রাথমিক বিদ্যালয়ে, এবং সেখানে এমন সব এখন কেজি স্কুল করা হচ্ছে, আপনি প্রাথমিক স্কুলে না দিয়ে কেজিতে দিচ্ছেন, মাসে 30-35 হাজার টাকা বেতন দিয়ে দিচ্ছেন। এটা একদিকে যেমন বৈষম্য তৈরি করছে, আর এই একটা বড় অন্যায় করছে। শিক্ষা যে বিনামূল্যে প্রাপ্তব্য একটি অধিকার, তার জায়গায় শিক্ষাকে একটা পণ্যে পরিণত করছে, যেটা বাজারে বেচা বিক্রি হবে। স্বাস্থ্য বাজারে বেচা বিক্রি হচ্ছে। যার পয়সা আছে সে চিকিৎসা পাবে, যার পয়সা নেই সে চিকিৎসা পাবে না। এই যে নতুন বৈষম্যকে আমরা বিধিবদ্ধ করলাম, এইটাই হলে রক্ত দিয়ে পেলাম সালার এই বেচার স্বাধীনতা। বাঁচার নয়, বেচার স্বাধীনতা আমরা এখন পণ্য হিসেবে বিক্রি করছি। কাজে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা অদ্ভুত ব্যাপার। এর মধ্যে সামাজিক চিন্তার মধ্যে যে গলদ আছে তার প্রমাণ তো মুন্সিগঞ্জে আসলে বোঝা যায়। বুড়িগঙ্গার সদরঘাট থেকে মুন্সিগঞ্জে আসতে কত সহজ ছিল যদি নদীপথে আসতাম। সেই নদীপথকে অবহেলা করতে করতে সেটাকে ধ্বংস করছে। পানি তো দূষিত করেছে বটে, তার চেয়ে নানা জায়গায় ওভারব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, কত পথ ঘুরে নারায়ণগঞ্জ, মদনপুর ঘুরে আসতে হয়। এইগুলি যে সামাজিক চিন্তাহীনতার বিষময় নগদ ফল, সেটা ভাববার সময় আমাদের হয়নি। বাংলাদেশের জন্য চিরকালই পণ্য পরিবহনের জন্য, জনপরিবহনের জন্য নদী হচ্ছে অত্যন্ত কম ব্যয়বহুল নিরাপদ জীবন ব্যবস্থা। আমি জানি মুন্সিগঞ্জে মাঝে মাঝে লঞ্চ ডুবি হয়। সেটা লঞ্চ ডুবি কেন হয়? আমরা এমন সব লঞ্চ চালাই যার কোনো ফিটনেসের নামগন্ধ নাই। 20 বছর আগে অকার্যকর হয়ে গেছে এমন লঞ্চ, যেখানে 100 জন উঠতে পারে সেখানে 400 জন তোলে। এগুলি যদি সমাজের রাষ্ট্র না থাকে, এগুলি চালাতে পারবে কে? তো যা হোক, মুন্সিগঞ্জে এসে আমার যে কয়েকটা কথা মনে পড়লো তা বললাম।
এটা হচ্ছে, আমি যদি দাবি করি যে আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ে অন্তত পরীক্ষামূলকভাবে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ইংরেজি মিডিয়াম বন্ধ করা হয়, তাহলে আমাদের জাতীয় ভাষা পুনরুদ্ধারের একটা পথ খোলা হবে। ইংরেজি ভাষা শিখবে, নট মিডিয়াম। দয়া করে ভুল বুঝবেন না। কারণ আমরা যখন ইংরেজি মিডিয়াম করি তখন আমরা বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করি না, শুধু তার ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনাকেও রুদ্ধ করি। এই জন্য আপনারা এখানে আমার খুব মজা লাগে, আপনারা কি সব নতুন নতুন বই বের করেন, কবিতায় কালপুরুষ, রবি প্রণাম, কাজী কথা। রবি প্রণাম কথাটা আমি পছন্দ করি না এই জন্যই, এটা হচ্ছে কলকাতার অনেক বস্তা কথা, পুরানা কথা এখানে পুনরুদ্ধার করেছেন। সৃষ্টিশীলতার সাথে এটা যায় না। বাংলা ভাষাতেও নতুন নতুন কথা প্রণয়ন করা যায়। রবি প্রণাম নামে আমি 100 ম্যাগাজিন দেখেছি, তো সেটা মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজকে কেন পুনরাবৃত্তি করতে হবে? চিন্তা করে দেখেন। আমার মনে হয় আমাকে আপনারা এই কথা বলার সুযোগ দিয়ে ধন্য করেছেন। যে মর্যাদা আমার প্রাপ্য নয় সেটা দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার বন্ধুরা, বিশেষ করে অধ্যাপক শফিক ইসলাম, যিনি আমাকে প্রায় এক ধরনের বলতে পারেন বাধ্য করেছেন এখানে আসতে, কিন্তু এসে আমি সত্যি আনন্দিত এবং অভিভূত। বিশেষ করে আপনাদের এই ছাত্রছাত্রীদের বিশাল মেলা, এটা দেখে আমি অনেক শিক্ষা লাভ করলাম, আপনাদের সাথে দেখা করে আনন্দ লাভ করলাম। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।